এত দুর্নীতিবাজ, এত লুটেরা যে আপনাদের বাজার আসে অন্য জায়গা থেকে। আরে রাখেন, দুর্নীতি দেয়, ক্ষমতা থেকে নামেন, ক্ষমতা থেকে নামেন, বাড়ির মুখ দেখবেন না কত বছর দেখেন। ইসলামী ব্যাংক নিয়ে যা হওয়ার, যে ফয়সালা হওয়ার, সেটা রাজপথেই হতে যাচ্ছে। সংসদে কোনো সমাধান হলো না, এটা জামাত জানতো। সংসদে 68 বিধিতে নোটিশ দিয়ে আমিরে জামাত আলোচনার ব্যবস্থা করেছিলেন। সে আলোচনায় কোনো ফলাফল আসেনি, বরং এই ব্যাংকের যদি কিছু হয় সরকার মুখ দেখাইতে পারবে? মুখ দেখাইতে পারবে না, কারণ তারা তো দায়িত্ব নিয়ে নিছে। কিন্তু দায়িত্ব নেওয়ার আগে একটা সুন্দর কথা বলছে আমাদের সালাউদ্দিন আহমেদ সাহেব। এই ব্যাংক নিয়ে কথা বলার কথা ছিল আমির খসরু সাহেবের, কিন্তু অর্থমন্ত্রীর জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব এই ব্যাংক নিয়ে কথা বলছে, যার জন্য এটা চারিদিকে এখন আলোচনা। রংপুর মায়ের ভোগে চলে যাবে, আর এইটার জন্য দায় বিএনপি জামাত উভয়েরই। আমাদের দুর্ভাগ্য যে কাদের ভোট দিয়া পার্লামেন্টে আনিছেন দেখেছেন রংপুরবাসী। এই এলাকায় আসলে ধরবেন, এদের ছাই দিয়ে ধরবেন। বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ফাজলামি করলে তার মাপ নাই, টেংডি ভেঙে দিবেন একেবারে, যেই হোক তার। হাসিনা যারে বাটপার হিসেবে জেলে ঢুকেছিল তার সাথে সে ঘষাঘষি করে। আজ যদি জুলাই সনদ স্বাক্ষর করতেন, পুরো বাংলাদেশ সরকারের সাথে থাকছিল। এই সরকার নিজে জ্ঞান লাগাইছেন, লাগাইয়া কি বলবো সংবিধান বিষয়ক সালাউদ্দিন ভাই তারা এত ভালোবাসি বা লোকটা উল্টাপাল্টা কাজ করে বিনবিক বিতর্কে ফেলে দিচ্ছে। আস্থা অনাস্থা এসে গেছে। ধর্ষককে যদি প্রকাশ্যে শাস্তি দেওয়া হয় সেটা নাকি মধ্যযুগীয় ব্যবস্থার কাতারে পড়বে। আসলে ওনাকে দোষ দিয়ে আসলে লাভ নেই, উনি অনেকদিন ভারতে থেকে এসেছে, তো তাই ভারতের খুশবু ওনার শরীর থেকে এখনো যায়নি। এটা তো হাসিনা ভালো আছিল না আমরা লাগিয়া, হ্যাঁ তারেক রহমান ভালো, এমন ভালোই করছে দিনে মানে 32 বার কারেন্ট যায়, আর জায়গা জায়গায় চান্দাবাজি। নিজের জায়গা নিজে দাঁড়িয়ে ব্যবসা করবো, এটারও ইজারটিয়া দিতে হবো। বাজার ডাকে কি রাস্তাঘাটও ডেকে লাইছিনি। সরকারের 100 দিনে 605টি খুন। আমি আশা করেছিলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে এখানে উপস্থিত থাকবেন, কিন্তু আমি সামনে তাকিয়ে দেখলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আসনটি খালি, অর্থাৎ তিনি উপস্থিত নাই। কি আর করা, তার অনুপস্থিতিতেই বলি। সরকারের প্রথম 100 দিনে দেশে হত্যা, অপহরণ সহ বিভিন্ন অপরাধে উদ্বেগজনক হারে ঘটেছে বলে দাবি করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এই সময় দেশে 605টি খুন, 196টি অপহরণের ঘটনা ঘটেছে বলে জানায় সংস্থাটি। প্রতিবেদনে দেয়া পরিসংখ্যানে দেখা যায় মার্চ ও এপ্রিল মাসে মোট 605টি খুন, 294টি ছিনতাই, 90টি ডাকাতি, 196টি অপহরণের ঘটনা ঘটেছে। একই সময় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে 129টি, চুরির ঘটনা 2214টি। এছাড়া নারী ও শিশু নির্যাতনের ঘটনা ছিল 3496টি। আলোচিত সময় ধর্ষণের শিকার হয়েছে 78 থেকে 102 জন, গণধর্ষণের শিকার 30 থেকে 36 এবং ধর্ষণের শিকার শিশুর সংখ্যা 49 থেকে 71 জন। মাননীয় স্পিকার, আমাদের এই পরিসংখ্যানটি স্পষ্ট করে দেয় বাংলাদেশে গত 3 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রেক্ষাপট নিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে হাজির হয়েছি, যার শুরুর অংশগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওগুলো ঠিক কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলছে এবং তথ্যবহুল আলোচনা হতে চলছে। এই জন্য দর্শক অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই ভিডিওর মূল রহস্যগুলো জানতে পারবেন, বুঝতে পারবেন। দর্শক, আমি আর কথা বাড়াবো না, চলুন আমরা মূল ভিডিওগুলো দেখে আসি। তবে তার আগে বলবো, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে ভিডিওর মূল বিস্তারিত আলোচনাগুলো দেখে আসি। ইসলামী ব্যাংক নিয়ে যা হওয়ার, যে ফয়সালা হওয়ার, সেটা রাজপথেই হতে যাচ্ছে। সংসদে কোনো সমাধান হলো না, এটা জামাত জানতো। সংসদে 68 বিধিতে নোটিশ দিয়ে আমিরে জামাত আলোচনার ব্যবস্থা করেছিলেন। সে আলোচনায় কোনো ফলাফল আসেনি, বরং বিএনপি তাদের যে ফ্যাসিস্ট মানসিকতা এবং তারা যে এসালমের দখলকে বৈধতা দিয়েছে সেটা স্পষ্ট করেছে, এবং বিএনপি তাদের এসালমকে নিজেদের করে নিয়ে ইসলামী ব্যাংকের মালিকানা তারা ধরে রাখবে, এটা স্পষ্ট করেছে। যদি সমাধান হতো তাহলে একটা সংসদীয় যৌথ কমিটি গঠন করতে ইসলামী ব্যাংক নিয়ে সমস্যা সমাধানের জন্য, যেখানে জামাতের এমপিরা থাকতো, বিএনপির এমপিরা থাকতো, তারপরে একটা সমাধানে আসতো। কিন্তু এরকম কিছু হয়নি। এখন রাজপথ উত্তল হয়ে উঠছে। সংসদের আলোচনা ব্যর্থ হওয়ার পর সংসদে বিএনপি সরকারের এসালমের ফেসিবাদী
গতি প্রকৃতি এবং তাদের রহস্য ফাঁস হওয়ার পর জামাত রাজপথে ছোটখাটো একটা ঝলক দেখিয়েছে। গ্রাহকরা, সচেতন গ্রাহক ফার্ম ওরফে জামাত শিবির, আমি তাদেরকে জামাত শিবিরই বলবো, তারা বিপুল সংখ্যক গ্রাহকদের নিয়ে, একদম পিওর গ্রাহক, তারা জামাত শিবির কাম পিওর গ্রাহক, এবং যে আন্দোলন চলছে গ্রাহক ফার্মের নেতৃত্বে, সেখানে জামাত শিবির করে না এরকম গ্রাহকরাও আছে। অতএব আপনি জামাত বলে শান্তি পেলে বলেন, আমি বলবো এটা জামাতের আন্দোলন। এবং জামাতের যারা আন্দোলন করছে তারা সবাই ছোটখাটো গ্রাহক না, বড় ধরনের গ্রাহক, এবং তারা এই ব্যাংকের মালিক পক্ষ। তো মালিক পক্ষ তাদের সম্পত্তি ধরে রাখার জন্য আন্দোলন করছে। তো দর্শক, অর্থ মন্ত্রণালয়ের অভিমুখে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরাম বিশাল মিছিল নিয়ে গিয়েছে। বাংলাদেশের ইতিহাসে কোনো ব্যাংক রক্ষায় এত বড় জনগোষ্ঠী রাজপথে নেমেছে মিছিল নিয়ে, এরকম কোন এক্সাম্পল নেই। মানুষ তার নিজের আমানত ফেরত পেতে অবস্থান কর্মসূচি বা এরকম অনেক ঘটনা ডেস্টিনি ক্ষেত্রেও আমরা দেখেছি, মানববন্ধন দেখেছি, কিন্তু হাজার হাজার জনগোষ্ঠী নিয়ে বিরাট মিছিল, এটা একটা জামাত ঝলক। অতএব স্পষ্ট, রাজপথে জামাতকে মোকাবেলা করতে বিএনপি পারবে না, এবং জামাত এবং ইসলামী ব্যাংকের গ্রাহকরা এস আলমের হাতে ব্যাংক বুঝিয়ে দেওয়ার শেষ দেখে ছাড়বে। সংসদে কোনো সমস্যা সমাধান হলো না, কিন্তু জামাত ইসলামী নায়েবে আমির বিরোধী দলীয় উপনেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একটা কথা বলেছে, সাফ কথা, এস আলমের কাউকে ইসলামী ব্যাংকে ঢুকতে দেওয়া হবে না, সোজা কথা। এখন গ্রাহকরা পাহারা দিচ্ছে, বিএনপি কিভাবে ঢুকাবে, গ্রাহকরা শেষ দেখে ছাড়বে। দর্শক, বিএনপি সামনে কিছু গ্রেপ্তার, কিছু হয়রানি এগুলো করবে, কিন্তু আর্থিক খাতে এরকম গ্রেপ্তার বা এইসব কাণ্ড ঘাটিয়ে আর্থিক খাতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায় না। এটা টেম্পো স্ট্যান্ড নয়, এটা একটা ব্যাংক। গ্রাহকদের আস্থা ইজ ভেরি ইম্পর্টেন্ট। অতএব জামাতের শেষ দেখে ছাড়বে। বিএনপিকে পিছু হটাতে এস আলমকে হাতে হারিকেন ধরিয়ে দিতে বাধ্য হবে। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ সহ 7 দফা দাবিতে অর্থ মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দিতে যাচ্ছে সচেতন গ্রাহক ফোরাম। মতিঝিল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে থেকে বেলা 11টার দিকে মিছিল নিয়ে তারা যাত্রা শুরু করেন। ফোরামের আহ্বায়ক ও মুখপাত্র অধ্যাপক নুরুন নবী জানান, ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ সহ 7 দফা দাবিতে তারা অর্থ মন্ত্রণালয়ের কাছে স্মারকলিপি দিতে যান। এবং এই যে বিরাট মিছিল স্মারকলিপি দিতে গিয়েছে, এই মিছিল দেখে ডেফিনেটলি বিএনপির অন্তরের মধ্যে কাঁপন ধরেছে। এখন এত বিপুল সংখ্যক গ্রাহকদের বা জামাত শিবিরের মিছিল, এটা মোকাবেলা করার একমাত্র পথ হচ্ছে যে বিএনপির গ্রাহকরা পাল্টা মিছিল করবে। রাজনৈতিক আন্দোলন, রাজপথের আন্দোলন রাজপথেই মোকাবেলা করতে হয়। রাজপথের আন্দোলন আইন দিয়ে, প্রশাসন দিয়ে ধামা চাপা দেওয়া যায় না। এখন বিএনপির গ্রাহকরা তো সবার আগে টাকা উঠিয়ে নিয়েছে, 2-4 জন গ্রাহক যদি থেকে থাকে, আর বিএনপি এখানে কি বলে, কোন সুতা দিয়ে পাল্টা রাজপথের কর্মসূচি দিবে? সম্ভব না। অতএব জামাত রাজপথই দাবি আদায় করবে। জামাতের অনেকে দেখলাম যে হতাশ হয়ে পড়ছেন সংসদের ব্যর্থতা দেখে, যে সংসদে যেহেতু সালাউদ্দিন এবং আমির খসরু ক্লিয়ার করে দিয়েছেন যে এই ব্যাংক তারা দখল করবে, এস আলমের হাতে দিবে, এটা জামাতের অনেকে হতাশ, না শেষ, ইসলামী ব্যাংক শেষ। আরে না ভাই, সংসদে যে সমাধান হবে না এটা জামাত আগেও জানতো। তার সংসদে এস আলম বিএনপি লুঙ্গি খুলে দিয়েছে আলোচনার মাধ্যমে। এই সমাধান যে রাজপথে হতে হবে এটা জামাত আগেও জানতো। অতএব আপনি হতাশ হন কেন? সংসদের আলোচনা ব্যর্থ, তাতে হতাশ হন কেন? আপনি রাজপথের শেষ দেখে ছাড়বেন। এবং জামাতের জন্য আমি বলছি, জামাত যদি ইসলামী ব্যাংকের মালিকানা ধরে রাখতে না পারে, আন্দোলন করে, জীবনে ক্ষমতা আসতে পারবে না। ওই সর্বোচ্চ দলবিরোধী দল। কারণ যে নিজের সম্পত্তি, নিজের মালিকানা বুঝে নিতে পারে না, সে রাষ্ট্রের মালিকানা কিভাবে বুঝে নেবে? সে কিভাবে জনগণের অধিকার ফিরিয়ে দিবে? অতএব জামাতের জন্য এটা একটা অ্যাসিড টেস্ট। একদম সর্বোচ্চ শক্তি দেখাতে হবে। হরতাল অবরোধ দিয়ে বাংলাদেশের ইসলামী ব্যাংকের সমস্ত ব্যাংকগুলোতে প্রয়োজনে তালা ঝুলিয়ে দিতে হবে, অচল করে দিতে হবে। বাংলাদেশ ব্যাংকে তালা ঝুলিয়ে দিতে হবে। বাংলাদেশকে অস্থির করে ফেলতে হবে, উত্তাল করে ফেলতে হবে। অর্থনৈতিক কার্যক্রমকে স্থবির এবং স্তব্ধ করে দিতে হবে। তারপর ইসলামী ব্যাংকের মালিকানা নিয়ে এটলিস্ট এস আলমের সাথে কোনো আপোষ চলবে না।
আপনি হতাশ হন কেন? এই যে জামাতের ঝলক দেখছেন না, সামনে আরো দেখবেন জামাত এখান থেকে পিছিয়ে হটবে না। কয়েকজনের প্রয়োজনে জীবন দেবে। ইসলামী ব্যাংকের মালিকের হাত ছাড়া হতে দেওয়া যাবে না। এত জুলুম, একদম চোখের সামনে মিথ্যা কথা বলে গায়ের জোরে ব্যাংকটা দখল করে নিবে, এটা কি হয়? ওয়াজিব এখানে জিহাদ করে ইসলামী ব্যাংক রক্ষা করা। আপনার সম্পত্তি দখল করে নিয়ে যাচ্ছে লুটেরা গোষ্ঠী। দর্শক দেখেন কত বড় মিথ্যুক বিএনপি, যে সালম বিএনপি সালাউদ্দিন। এটা সোশ্যাল মিডিয়ায় আমরা নানান তথ্য হিসাব নিকাশ করে দিয়েছি যে আরডিএস প্রকল্প নিয়ে যে অভিযোগ তুলেছে, ইসলামী ব্যাংক দখল করার সপক্ষে যে বৈধতা দিয়েছে পার্লামেন্টে, নানান জনের নানান হিসাব দিয়েছে, কিন্তু একদম মেইন স্ট্রিম গণমাধ্যমে যে তথ্য এসেছে এটা একটু শুনেন, তাহলে বুঝবেন যে এরা কত বড় মিথ্যুকের ঘরে মিথ্যুক, চোরের ঘরে চোর। আমার দেশের রিপোর্ট, ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্পের ঋণ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ভুল তথ্য, স্বরাষ্ট্রমন্ত্রীর গুজব, অপপ্রচার, মিথ্যাচার। আমার দেশ তো ভদ্রপত্রিকা, এজন্য ভদ্রভাবে লিখেছে। তো দর্শক এখানে সালাউদ্দিন আহমেদ যেটা বলেন, পল্লী উন্নয়ন প্রকল্পের মানে আরডিএস ইসলামী ব্যাংকের একটি ফ্ল্যাগশিপ প্রকল্প আছে। এই প্রকল্পের মাধ্যমে 22,000 কোটি টাকা বিতরণ করা হয়েছে। আগে 11,000 কোটি টাকা দেওয়া হয়েছিল। 5 আগস্টের পর নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য আরো 11,000 কোটি টাকা দেওয়া হয়েছে। যেসব টাকার কোনো হদিস নেই, পুরোটাই মিথ্যে কথা। দেখেন আমার দেশ কি লিখছে। তবে ইসলামী ব্যাংকের 2025 সালের বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায় স্বরাষ্ট্রমন্ত্রী এই বক্তব্যের সঙ্গে বাস্তব চিত্রের কোনো মিল নেই। প্রতিবেদন অনুযায়ী 2025 সাল শেষে আরডিএস প্রকল্পের মোট ঋণ স্থিতি দ্বারা 6,789 কোটি টাকা। এর আগে অর্থ বছরে 2024 সালে ঋণ স্থিতি ছিল 6,712 কোটি টাকা। সেই হিসাবে এক বছরে এই খাতে ঋণ বেড়েছে 77 কোটি টাকা বা 1.14%। প্রতিবেদনে আরো দেখা যায় বিতরণকৃত এই ঋণের সিংহভাগ আদায় হচ্ছে এবং খেলাপি ঋণের পরিমাণ অত্যন্ত সামান্য। মোট ঋণের জন্য খেলাপি হয়ে পড়েছে মাত্র 232 কোটি টাকা। গত বছর শেষে এই খাতের ঋণ আদায়ের হার ছিল 97.50% টাকা। 2024 সালের শেষে মোট 98.89%। এটা রেকর্ড। এটা খুব কম ব্যাংক এত পরিমাণ ঋণ আদায় করতে পারে। বাংলাদেশে সবচেয়ে কম ঋণ খেলাপি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে, তাও 4%-এর বেশি। সবচেয়ে সফল বাংলাদেশের এই আরডিএস প্রকল্প। আর এটার নামে এই যে ভুলভাল তথ্য দিয়েছে, দেখছেন তো, ধরা খেয়েছে সালাউদ্দিন সালম। প্রতিবেদন অনুযায়ী আরডিএস প্রকল্প শুরু করার পর থেকে গত বছর ডিসেম্বর পর্যন্ত দেশে 35,352টি গ্রামের 17,75,000 পরিবারকে এই প্রকল্পের আওতায় ঋণ দেওয়া হয়েছে। তা কাদেরকে ঋণ দেওয়া হয়েছে কি সবকিছু হিসাব আছে, অতএব এটা নিয়ে তো কোনো 2 নম্বরই করার সুযোগ নাই। সালাউদ্দিন সালাম ধরা খেয়েছে। ইসলামিক ব্যাংক এখন বিএনপির ব্যাংক হয়ে গেল। আমির খসরু সাহেব, উনি অর্থমন্ত্রী, উনি বলছেন বিএনপির কাছে এই ব্যাংকটা নিরাপদ থাকবে, মানে ইসলামিক ব্যাংকটা এখন বিএনপির কাছে নিরাপদ থাকবে। আর মানে এর আগে কার কাছে ছিল এই ব্যাংকটা? এটা কি জামাতে ইসলামের ব্যাংক? না, নিশ্চয়ই জামাতে ইসলামের ব্যাংক না। কিন্তু যারা জামাত ইসলামের মাইন্ডের, ইসলামিক মাইন্ডের সিংহভাগই তারা, হ্যাঁ, ওইখানে যারা অ্যাকাউন্ট করছে তাদের মধ্যে শিবির, জামাত এবং ইসলামিক মাইন্ডের মানুষই বেশি এখানে অ্যাকাউন্ট করছে। অন্য ধর্মের কেউ নাই, প্রচুর আছে। কারণ এই ইসলামিক ব্যাংকের সুনাম চারিদিকে ছড়ায় গেছে। সুনামটা এই পর্যায়ে গেছিল যে 100টা ব্যাংক, পৃথিবীর 100টা ব্যাংকের মধ্যে একটা ব্যাংক ইসলামিক ব্যাংক, মানে 100টার মধ্যে ইসলামিক ব্যাংকের নাম আছে। তার মানে কোন পর্যন্ত সুনাম গেছে। এই যে বাহির থেকে যে আমাদের রেভিডেন্স আসে, তার 32 ভাগ রেভিডেন্স এই ব্যাংকের মাধ্যমে আসে। তার মানে কি, খুব তাগড়া একটা ব্যাংক। এর নিয়ম নীতি সবকিছুই মানুষের পক্ষে ছিল। মানুষের পক্ষে ছিল বলেই তো মানুষ ওইখানে যে অ্যাকাউন্ট করছে, মানুষের বিশ্বাস অর্জন করতে পারছে। এই ব্যাংকটা প্রথম প্রতিষ্ঠিত হয় 1982 সালে বা 83 সালে 3টা জায়গায়। সেটা কোথায়? ঢাকা, চিটাগাং আর সিলেটে 3টা ব্রাঞ্চ ওপেন হয়। তখন মীর কাসেম আলী সাহেব জড়িত ছিল। উনি যে মালিক তা বলছি না আমি, অনেকেই মালিক ছিল, কিন্তু মীর কাসেম আলী সাহেব জড়িত ছিল। আর সেই থেকেই আমরা অনেকেই জানি জামাত ইসলামের সাথে এই ব্যাংকটার সম্পর্ক আছে, যার জন্য আমরা সবাই ওই ব্যাংকে অ্যাকাউন্ট করছি। আমি নিজেও করছি। হ্যাঁ, আজকে ভাই টাকা আনতে পাঠাইছিলাম মাত্র 60,000 টাকা। অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়েছে। যে দাঁড়ায় ছিল ও হচ্ছে আমার শ্যালক মাহফুজ।
ও আইসা আবার বাসায় এটা বইলা দিছে। বাসায় বলার সঙ্গে সঙ্গে আমার বউ বলতেছে হ্যাঁ হ্যাঁ আমার কি হবে, কারণ তার ছোট ছোট দুইটা অ্যাকাউন্ট আছে, মানে এফডিআর আছে এই ব্যাংকে। এখন বলে যে এই টাকা তো উঠে আনতে হবে। আমি দূর চুপ থাকে তো কিচ্ছু হবে না, বিএনপির কাছে আছে, বিএনপি সরকারে আছে। এই ব্যাংকের যদি কিছু হয় সরকার মুখ দেখাইতে পারবে? মুখ দেখাইতে পারবে না, কারণ তারা তো দায়িত্ব নিয়ে নিছে। কিন্তু দায়িত্ব নেওয়ার আগে একটা সুন্দর কথা বলছে আমাদের সালাউদ্দিন আহমেদ সাহেব। এই ব্যাংক নিয়ে কথা বলার কথা ছিল আমির খসরু সাহেবের, কিন্তু অর্থমন্ত্রীর জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব এই ব্যাংক নিয়ে কথা বলছে, যার জন্য এটা চারিদিকে এখন আলোচনার অনেক মুখ আছে ভাই, অনেক দিক আছে, বিভিন্ন দিক নিয়ে মানুষ বিভিন্ন রকম আলোচনা করতেছে। এই আলোচনার মধ্যে আবার মধ্যমণিকে এস আলম, হ্যাঁ স্বাগতম এস আলম, ওনার নাম কখন থেকে এই ব্যাংকের সাথে জড়িত? শেখ হাসিনার আমলে 82-83 সালে যে ব্যাংকটা হয়েছিল, ওই ব্যাংকটা কিন্তু ধীরে ধীরে সারা বাংলাদেশে ছড়ায় গেল, এমন একটা পর্যায়ে চলে আসলো, এমন একটা বিশ্বাস অর্জন করলো। বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে তাদের মধ্যে সেরা ব্যাংক ইসলামিক ব্যাংক। ওই টাইমে আমরা দেখলাম শেখ হাসিনার আমলে মধ্যরাতে ওই যে ডিজিএফআই বা কারা কারা যেন, এগুলো শোনার কথা, আমার কাছে প্রমাণ তো নাই। ডিজিএফআই নাকি উঠায় নিয়ে যায় ওই ব্যাংক লেখায় নিয়ে গেছে, ওই থেকে এই ব্যাংকের মালিক কে হয়ে গেল? এস আলম। উনি বিরাট অঙ্কের টাকা দিয়া এটা শেয়ার কিনা এটার মালিক হয়ে গেল, এবং আগের লোকজন সরায় নিজের লোকজন বসাইলো। এরপর তো চলে আসলো 5ই আগস্ট, উনি তো পালায়া চলে গেলেন। পালাইতে হয় নাই, এর আগে থেকে উনি বিদেশে আছে। কারণ কি জানেন, এই সেরা ধনীরা কিন্তু ডিপ স্টেটের সাথে সম্পর্ক রাখে, ওনারও কিন্তু ডিপ স্টেটের সাথে সম্পর্ক আছে। এরপর থেকে উনি বাইরে থেকে এই ব্যাংকের মালিকানা ফেরত আনার জন্য বহু রকম চেষ্টা কইরা যাচ্ছে। আমরা এর আগে অনেক রকম গুজব শুনছি যে বিএনপির নির্বাচনে প্রচুর টাকা ঢালতেছে, গুজব, আমার কাছে প্রমাণ নাই, এরকম গুজব শুনছি। এবং আমরা এইটাও জানি এস আলমের সাথে সালাউদ্দিন সাহেবের একটা ভালো সম্পর্ক, আর এই সম্পর্কটা যে কতটা গভীর, উনি শিলং থেকে আইসা যে প্রথম গাড়িতে উঠছিল ওই গাড়িটা ছিল এস আলমের। এটা নিয়ে তো অনেক রকম কথাবার্তা হয়েছে। উনি কিন্তু বলছে যে আমি জানতাম না ওইটা কার গাড়ি, কিন্তু পাবলিক কিন্তু জানে এস আলমের সাথে আপনার গভীর সম্পর্ক, আপনার ছেলে এস আলমের এখানে চাকরি করে, এরকম কথা তো আমরা শুই না আসতেছি। এখন এই কথাগুলো আমি কেন বলতেছি? এই জন্য বলতেছি, আজকে যদি সংসদে অর্থমন্ত্রী আমির খসরু সাহেব এই ইসলামিক ব্যাংক নিয়ে কথা বলতো, তাহলে কিন্তু এই কথাটা সামনে আসতো না। কোন কথাটা? যে সবাই বলতেছে সালাউদ্দিন সাহেব সমস্ত কল কাঠি নাড়তেছে, কারণ উনি তো ব্যাংক নিয়ে কথা বলতেছে। অর্থমন্ত্রী যে কথা বলবে ওই কথা উনি বলতেছে। উনি বলতে যে কি বললো, খুব সুন্দরভাবে কাব্যিকভাবে বলল, ইসলামিক ব্যাংক মানে ইসলাম না। কথাটা কিন্তু সত্য। ব্যাংক আবার ইসলাম হয়ে যায় কেমনে? কোন দলের টাইটেলে যদি ইসলাম থাকে সেটা ইসলাম না, এটাও সত্যি কথা। একটা দলের সাথে ইসলাম নাম আছে বলে ইসলাম হয়ে যাবে? নিশ্চয়ই না। কোনো ব্যক্তি, কোনো দল বা কোনো প্রতিষ্ঠান ইসলাম হইতে পারে না। ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই যে সকালে ঘুম থেকে উঠি এবং ঘুমানোর আগ পর্যন্ত আমি কি করব এবং কি করতে পারবো না, আমি আমার পরিবারের সাথে কি ব্যবহার করব, মা বাবার সাথে কি ব্যবহার করব, পাড়া প্রতিবেশীর সাথে কি ব্যবহার করব, এবং আমি যদি ব্যবসা বাণিজ্য করি কিভাবে ব্যবসা বাণিজ্য করব, ওজনে কম দিলে আমার পাপ হবে, সঠিক ওজন দিলে আমি পুণ্য পাবো, সমস্ত কিছু নিয়েই তো একটা ইসলাম, পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। হ্যাঁ ভাই, অর্থাৎ পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। কিন্তু এই ইসলামটা প্রচার করার জন্য তো ভাই কিছু প্রতিষ্ঠান লাগবে, কিছু সংগঠন লাগবে। যেমন এই যে মসজিদ, মসজিদ কি ইসলাম? না, মসজিদ তখনই ইসলাম যখন আমরা মুসলমানরা যাই ওইখানে নামাজ পড়বো, তারপরেই তো সেটা ইসলাম, মানে একটা প্রতিষ্ঠান। যেমন এই যে মাদ্রাসা, এটা একটা সংগঠন বলতে পারেন, একটা প্রতিষ্ঠান বলতে পারেন। সেটার কি দরকার? এই জন্য দরকার ইসলাম প্রচার করার জন্য। মসজিদ দরকার ইসলাম প্রচার করার জন্য, মাদ্রাসা দরকার ইসলাম প্রচার করার জন্য। ঠিক তেমনি ভাবে ইসলামিক আদর্শ, ইসলামিক মূল্যবোধ যদি আমি প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে মসজিদ যেমন দরকার, মাদ্রাসা যেমন দরকার, তেমনি একটা ব্যাংকও দরকার। এটা ইসলামিক মাইন্ডের অনেকের মাথার মধ্যে যখন এই চিন্তাটা আসলো,
তখনই কিন্তু ইসলামিক ব্যাংকটা প্রতিষ্ঠিত করা হইলো 1982 সালে ঢাকা, চিটাগাং আর ওই সিলেটে। চিন্তা ভাবনাটা কি ছিল যে এখানে যারা টাকা জমা দিবে, যে মানুষ যখন এই আমানতটা এই ব্যাংকে রাখবে, তাদের আমানতটা নিয়ে কি কাজে লাগানো হবে, ওই কাজ থেকে যে লাভবান হওয়া হবে, সে লাভের অংশ সবাইকে কিভাবে বন্টন করা হবে, সব কিছু মিলায় কিন্তু এই ব্যাংকটা মানুষের মন কাইরা নিছে। মানুষের মধ্যে একটা ধারণা চলে আসছে জামাতে ইসলামের ব্যাংক। এটা আসলে জামাতে ইসলামের ব্যাংক না, ওনাদের শেয়ার কিনা আছে এবং এটা ইসলামিক আদর্শ মতে যেন পরিচালনা করা হয় সেটা নজরদারি করেন ওনারা। ওইটাই কিন্তু এস আলম এবং তার গ্রুপ কাইরা নিয়ে চলে গেল। আর ওই কথাটাই কিন্তু সালাউদ্দিন সাহেব বলছে যে আজান দিয়া লিল্লাহে আকবার বইলা এই ব্যাংকটা দখল কইরা নিছিল। আর ওই ব্যাংক এখন বেদখল হয়ে যাওয়াতে ওনাদের মন খারাপ বইলা একটা কবিতাও বলছে। এই কবিতাটা কিন্তু আমি আগেও শুনছি, হ্যাঁ, আওয়ামী লীগের এক নেতার মুখে শুনছি। আসলেই তো চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে প্রভু আসি ভিসে দংশিনী যায়। চিরসুখী জন ভ্রমে কি কখন বুঝিতে কি পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে কবু আসিবে সে দংশানি যারে। সুরঞ্জিত সেনগুপ্ত ওনার নাম, ওনার মুখে শুনছিলাম, আবার ওনার মুখেও শুনছি। যাতনা কি যাতনা বিষে ভুইলা গেছি, মুখস্থ করতে পারি নাই। যাই হোক, ওই কবিতাটা ওনার মুখে শুনলাম। আজকে কিন্তু উনি খুবই মজা দিছে, হ্যাঁ, এই সংসদে খুব মজা দিছে। একটা টাইমে তো বললো এনসিপির কাউকে দেখছি না কেন, ওনাদের চেয়ার খালি কেন। খোশ মেজাজে ছিলেন উনি, হ্যাঁ ভাই, খোশ মেজাজে ছিলেন। উনি যুক্তি দিয়ে বুঝাই দিছে যে এই ব্যাংক থেকে 700 কোটি টাকা একবার নেওয়া হয়েছিল এই নির্বাচনের সময়, আরেকটা কি ব্যাপারে যেন 20,000 কোটি টাকা নিয়ে চলে গেছে। এই টাকাগুলা কারে নিছে উনি সরাসরি নাম না বললেও বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেব যখন বক্তব্য দেওয়ার জন্য দাঁড়াইছে, তখন উনি বলছে যে আপনার নাম না নিল জামাতে ইসলামের দিকেই আপনি ইঙ্গিত করছেন, এটা তো আমরা বুঝতে পারি, নাম মুখে নিলে অসুবিধা কি, কিন্তু আপনি যে 700 কোটি টাকার কথা বললেন সেটা নিয়ে আমি চ্যালেঞ্জ করতেছি। ডাক্তার শফিকুর রহমান স্যার চ্যালেঞ্জ ছুঁড়া দিছে, এই 700 কোটি টাকা বা ওই 20,000 কোটি টাকা যদি প্রমাণ করতে পারেন আমি আপনাকে একটা মেডেল দিব। ওই মেডেল দেওয়ার কথা না বলে যদি বলতেন যদি আপনি প্রমাণ করতে পারেন আমি রাজনীতি ছেড়ে দিব, তাহলে আরো স্ট্রং হয়ে যেত ব্যাপারটা, চ্যালেঞ্জের মুখে চলে যেত। এখন একটা মেডেলের জন্য সালাউদ্দিন সাহেব এটা প্রমাণ করবে কিনা আমি জানি না, তবে প্রমাণ করা উচিত। আর মেডেলটা যখন দিবেন 24 ক্যারেট গোল্ডের মেডেল দিবেন, মোটা, একদম মোটা, কয়েক ভরি, যেন উনি সারা জীবন রাখতে পারে। এখন কথা হচ্ছে চ্যালেঞ্জটা উনি নেবে কিনা। না, নেবে না। আর নিলে আমার মনে হয় প্রমাণ করতে পারবে না। ডাক্তার শফিকুর রহমান স্যার যেভাবে বলছে পুরা সংসদের সামনে ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিছে। তো এই চ্যালেঞ্জটা যদি গ্রহণ করতে পারে তাহলে বলবো যে ঠিক আছে, আপনারা সঠিক পথে আছেন, হ্যাঁ, সঠিক পথে আছেন। আর যদি চ্যালেঞ্জটা প্রমাণ না করতে পারেন, জনগণ যা বুঝার বুঝা নিবে। যেমন এখন মানুষ বুঝা নিতেছে এস আলমের পক্ষে কথা বলতেছেন সংসদে দাঁড়ায়া, মানুষ কিন্তু এগুলাই ভাবতেছে, কারণ এস আলমের সাথে আপনার গভীর বন্ধুত্ব, এগুলো তো মার্কেটে সবাই জানে, নিশ্চয়ই আপনিও জানেন। আপনি এড়িয়ে যেতে পারতেন, হ্যাঁ মাননীয় মন্ত্রী, আপনি এড়িয়ে যেতে পারতেন, অন্য কাউকে বলার সুযোগ দিতেন, সেটা কিন্তু দেখতে ভালো লাগতো। এখন কিন্তু এই দৃশ্যগুলা অনেক রকম প্রশ্ন সামনে আইনা দেয়। জানি না এই ব্যাংকের ভবিষ্যৎ কি। দেখলাম আন্দোলন চলতেছে, বিরাট বড় মিছিল, এবং মা বোনরাও বাইরে হয়ে গেছে রাস্তায়। কারণ কি জানেন, এই ব্যাংকটার পিছনে অনেক পরিশ্রম, অনেক মেধা ব্যয় করছে তো জামাতে ইসলাম। ওই ব্যাংকটা নিয়ে গেল এস আলম, এস আলমের থেকে আবার ওনারা নিল, নেওয়ার পর আবার ওনাদের কাছ থেকে নিয়ে চলে গেল। এখন নিশ্চয়ই এটা বিএনপির ব্যাংক হয়ে গেল। আমরা ভরসা রাখতে চাই, জনগণ যেভাবে টাকা উঠাইতেছে ভাই, এটিএম বুথে গেলে টাকা পাওয়া যায় না, ব্যাংকে যায় দেখেন লাইন আর লাইন, হাজার হাজার কোটি টাকা উঠায় নিয়ে চলে যাইতেছে। কি হবে ভবিষ্যৎ জানি না। আমি আমার বউরে বলছি, দেখো সরকার জড়িত, এটা বিএনপির ব্যাংক, এই ব্যাংক জীবনও দেউলিয়া হইতে পারে না, এইটুকু ভরসা রাখতে চাই। সবার জন্য সবাই দোয়া করবেন। বিদায় নেওয়ার আগে শুধু এইটুকু বলবো, আগামীতে ভাই সাবধানে কথা বলুন, বেশি কথা বলা যাবে না, কারণ আবার ওই আইন পাস হইতেছে, হ্যাঁ, কথা বেশি বলতে দিবে না। অনেক সেন্সার কইরা কথা বলতে হবে, আগামীতে অনেক সেন্সার কইরা কথা বলুন, রম্য রচনা করুন। ওই যে গোলাম মাওলা রনি যেভাবে আকারে ইঙ্গিতে ইশারায় কথা বলে, ওইভাবে কথা বলতে হবে। কারণ কে কখন ফাঁসায় দেয় জানি না তো ভাই, কে কখন ফাঁসায় দেয়।
বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে বাংলাদেশের, মানুষ না ভূত পেতনি দেখা ভয় পায় না, মানুষ এখন মানুষকে দেখা ভয় পায়। হ্যাঁ ভাই, মানুষ এখন ভূত পেতনি দেখা ভয় পায় না, মানুষ মানুষকেই ভয় পায়, এমন অবস্থায় চলে গেছে। বাংলাদেশ বহুদিন যাবৎ খারাপ টাইম পাস করতেছে, নিশ্চয়ই সামনে ভালো দিন আসবে। চীনা একটা প্রবাদ আছে, খুব পুরনো প্রাচীন প্রবাদ, খারাপ দিন বেশি দিন থাকে না। এই জন্য দেখেন না চাইনিজরা খুব ভালো থাকে, তারা বিশ্বাস করে খারাপ টাইম বেশি দিন থাকে না, শুধু ভালো টাইমের অপেক্ষা করতে হবে। আমরা ভালো দিনের অপেক্ষায় রইলাম। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।